আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা উদ্ভিদের প্রজননের উপর ক্লাস নিব। তো সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছো, কে কোথা থেকে দেখতেছো একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। তো আমরা আসলে দেরি করব না, আমরা সরাসরি ক্লাসেই চলে যাব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই চ্যাপ্টার নিয়ে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে আমাদের কমন যে প্রক্রিয়াগুলো, একটি হচ্ছে যৌন প্রক্রিয়া, একটি অঙ্গজ প্রক্রিয়া, আর একটি পার্থেনোজেনেসিস। তো মূলত আমাদের উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে প্রধান যে কাজটি করে সেটি হচ্ছে ফুল। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফুলকেই বলা হয় উদ্ভিদের প্রজনন অঙ্গ। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফুলকে বলা হয় উদ্ভিদের প্রজনন অঙ্গ। তার মানে উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে ফুল হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। তো আমরা আগেই বলেছি এই যে ফুলটা কোত্থেকে উৎপন্ন হয়, এটা মূলত দুইটা জায়গা থেকে উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে অগ্রমুকুল, ফুল মূলত দুইটি জায়গা থেকে উৎপন্ন হতে পারে। একটাকে আমরা বলি অগ্রমুকুল, আরেকটিকে বলা হয় কাক্ষিক মুকুল। এবার আমরা যে জিনিসটা বললাম প্রথমে, যে ফুলটা কি, ফুলকে আমরা এক ধরনের রূপান্তরিত বিটপ বলতে পারি। ফুল হচ্ছে এক ধরনের রূপান্তরিত বিটপ, যা উদ্ভিদের যৌন জননে ব্যবহৃত হয়, একদম সংক্ষেপে যদি বলতে হয়। তো আমরা আবৃতবীজী উদ্ভিদের প্রজনন পদ্ধতিকে মূলত তিনটা ভাগে ভাগ করি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে। প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যৌন জনন, অঙ্গজ জনন, এন্ড নাম্বার 3 পার্থেনোজেনেসিস। এই তিনটা প্রক্রিয়ায় আমরা আবৃতবীজী উদ্ভিদের জননকে ভাগ করে থাকি। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যৌন জনন সম্পর্কে। আমরা দুই একটা কথা অলরেডি বলেছি যে যৌন জননে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে ফুল। তো একটা আদর্শ ফুলের বেশ কয়েকটি অংশ থাকতে পারে। আমরা এখানে একটা ফুলের ছবি আঁকিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা আদর্শ ফুলের মূলত চারটি অংশ থাকে। চারটি অংশ থাকবে। সেই চারটি অংশ কি কি? নাম্বার 1, একটা বৃতি থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বৃতি। তার মানে একটা আদর্শ ফুলে আমরা প্রথমেই যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বৃতি। নাম্বার 2, একটা দল পাবো, দল মণ্ডল বা করলা যেটাকে আমরা বলি ইংরেজিতে, আর এটাকে বলা হয় ক্যালিক্স বা বৃতি। নাম্বার 3, একটা পুংস্তবক থাকবে। এখানে দেখতেই পাচ্ছ যে এই যে এখানে তিনটা 6টা জিনিস দেখা যাচ্ছে, এরাই হচ্ছে মূলত পুংস্তবক। এই যে রেড কালারের, আর এই যে লম্বা একটা ব্ল্যাক কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ত্রীস্তবক। তো আদর্শ ফুলে পুংস্তবক যেমন থাকবে ঠিক একইভাবে স্ত্রীস্তবকও থাকবে। তাহলে আমাদের আদর্শ ফুলের চারটি অংশ কি কি পেলাম আমরা? বৃতি, দল বা করলা, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তো এই যে চারটি প্রধান অংশ একটা আদর্শ ফুলে থাকে, এই দুইটার মধ্যে বৃতি ও দল এরা পরোক্ষভাবে প্রজননে সহযোগিতা করে। যেহেতু এরা পরোক্ষভাবে প্রজননে সাহায্য করে, এই জন্য এই দুইটি স্তবককে বলা হয় সাহায্যকারী স্তবক। সাহায্যকারী স্তবক। আর বাকি যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই দুইটি সরাসরি যৌন প্রজননে
অংশগ্রহণ করে। এই জন্য এই দুইটি স্তবককে আমরা বলি এসেনশিয়াল স্তবক বা অত্যাবশ্যকীয় স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক। তাহলে আমাদের স্তবক দুই ধরনের, একটি হচ্ছে সাহায্যকারী স্তবক যারা সরাসরি অংশ নেয় না বাট পরোক্ষভাবে সহযোগিতা করে, বৃতি এবং দল, এদেরকে বলছি আমরা সাহায্যকারী স্তবক। আর বাকি যে দুইটি রয়েছে পুংস্তবক ও স্ত্রীস্তবক, যারা ডিরেক্ট সরাসরি আমাদের প্রজননে অংশগ্রহণ করে, এই জন্য এদেরকে আমরা বলতেছি অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল স্তবক। তো এই অংশটুকু তোমরা সবাই একটু লিখে নাও। তো দেখো এবার আমরা সামনের দিকে যাই। প্রজননের যে প্রক্রিয়া সেটাকে যদি আমরা একদম সংক্ষেপে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা যে জিনিসটি পাবো সেটা হচ্ছে, ধরো একটা দেহ মাতৃকোষ থাকবে, একদম সংক্ষেপে যদি ডায়াগ্রাম আকারে দেখাই, এই দেহ মাতৃকোষটির মায়োসিস বিভাজন হবে। দেহ মাতৃকোষটি মায়োসিস বিভাজন হবে এবং মায়োসিস বিভাজনের মাধ্যমে এখানে আমাদের পুরুষ স্তবক থেকে শুক্রাণু এবং যথাক্রমে স্ত্রী স্তবক থেকে ডিম্বাণু উৎপাদন করবে। এখানে বলে রাখি, যেহেতু মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে, তার মানে এই শুক্রাণু ও ডিম্বাণুগুলো সবসময় হবে হ্যাপ্লয়েড, অর্থাৎ এন সংখ্যক। দেন এই যে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে নিষেক ঘটবে, অর্থাৎ এখান থেকে জাইগোট ফর্ম হবে। আমাদের নিষেক ঘটবে বা ফার্টিলাইজেশনের পরে এখানে জাইগোট ফর্মেশন হবে। দেখো শুক্রাণু যেহেতু এন সংখ্যক ছিল এবং ডিম্বাণু এন সংখ্যক, তার মানে দুইটা মিলে যখন ফার্টিলাইজেশন হচ্ছে, এই জাইগোটটা তখন হয়ে যাবে 2n সংখ্যক। দেন এই জাইগোটটা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হবে। এখানে মাইটোসিস বিভাজন ঘটবে এবং নতুন একটা উদ্ভিদে পরিণত হবে। একদম সংক্ষেপে যদি বলি, মূলত এটি হচ্ছে আমাদের এই নতুন উদ্ভিদ সৃষ্টির যে প্রক্রিয়া, সেটি যৌন জননের ক্ষেত্রে। দেখো আবৃতবীজী উদ্ভিদের যৌন জননের বেশ কয়েকটি ধাপ আছে। মূলত এই ধাপগুলোকে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই অংশটুকু ইরেজ করে দিচ্ছি। দেখো প্রথমে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে যে কোনো যৌন প্রজননের ক্ষেত্রে পুরুষ স্তবক এবং স্ত্রী স্তবক বা পুরুষ ফুল ও স্ত্রী ফুল এসেনশিয়াল। অর্থাৎ প্রথমে একটা যদি আমরা চিন্তা করি, একটা পুরুষ ফুল থাকলো, এই যে পুরুষ ফুলটি, এই পুরুষ ফুলটিতে যে পরাগরেণু থাকবে, সেই পরাগরেণুর পরিস্ফুটন ঘটবে। তাহলে একদম প্রাথমিক ধাপের কথা আমরা বলতেছি, পরাগরেণুর পরিস্ফুটন। পরাগরেণুর পরিস্ফুটন ঘটার পরে এরপরে যদি চিন্তা করি, সেটা হচ্ছে এখানকার যে পুরুষ গ্যামিটোফাইট থাকবে সেটার পরিস্ফুটন ঘটবে, অর্থাৎ পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন। পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন ঘটবে। এটা গেল আমাদের একদম প্রাথমিক প্রক্রিয়া পুরুষ ফুলের ক্ষেত্রে। এবার যদি আমরা স্ত্রী পুষ্পের কথা চিন্তা করি, স্ত্রী ফুলের ক্ষেত্রে কি হবে, এখানেও কিন্তু ডিম্বকের পরিস্ফুটন ঘটবে। যেহেতু আমাদের পুরুষ ফুলের জন্য পরাগ উৎপাদিত হচ্ছে আর স্ত্রী ফুল থেকে ডিম্বক উৎপাদিত হচ্ছে, এজন্য
আগে পরাগরেণুর পরিস্ফুটন ঘটলেও এক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি ডিম্বকের পরিস্ফুটন। ডিম্বকের পরিস্ফুটন ঘটার পরে দেন যথারীতি আগে ছিল পুরুষ গ্যামিটোফাইটের পরিস্ফুটন, যেহেতু পুরুষ ফুল ছিল, আর এটা যেহেতু স্ত্রী ফুল, তার মানে এখানে হবে স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন। স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন। এটি গেল। এরপরে দেখো এই যে দুইটির মধ্যে অর্থাৎ আমাদের পুরুষ গ্যামিটোফাইটেরও পরিস্ফুটন ঘটে গেছে, স্ত্রী গ্যামিটোফাইটেরও পরিস্ফুটন ঘটে গেছে। এবার এই দুইটি মিলিত হয়ে এখন পরাগায়ন ঘটবে। পরাগায়ন ঘটবে এবং পরাগায়ন যখন হয়ে যাবে দেন হবে ফার্টিলাইজেশন বা নিষেক, যেটাকে আমরা বলতেছি। এবং এই নিষেকের পরে সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন ঘটবে। ভ্রূণের পরিস্ফুটন। একদম সংক্ষেপে যদি বলি, আমাদের এই যে পুরো প্রক্রিয়াটা আবৃত উদ্ভিদের যৌন জননের ধাপটা মূলত এটি। আমরা এরপরে ইন ডিটেইলস জানবো, বাট প্রধান অংশ হচ্ছে এটি। ওয়ালাইকুম আসসালাম উম্মি। দেখো এবার আমরা যাব, আমরা যে ধাপগুলোর কথা বললাম এই ধাপগুলো এখন একটু ইন ডিটেইলস বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এটি মুছে দিচ্ছি। আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে পরাগরেণুর যে পরিস্ফুটন, প্রথম ধাপ ছিল, সেটি নিয়ে আমরা এখন একটু ইন ডিটেইলস আলোচনা করব। পরাগরেণুর পরিস্ফুটন। দেখো পরাগরেণু যে পরিস্ফুটন, এটা যেহেতু পরাগরেণু শব্দ আসলেই তার মানে বুঝতে হবে এটা পুরুষ ফুলের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। এটা বোঝানো হচ্ছে পুরুষ ফুলকে। এখন একটা পুরুষ ফুলের যে স্তবক থাকে সেই স্তবককে আমরা বলি কি? পুংস্তবক। এবং এখান থেকে যে কেশরটি বের হয় বা যে সদস্যটি থাকে, প্রতিটা সদস্যকে, পুংস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় পুংকেশর। পুংস্তবকের প্রতিটি সদস্যকে আমরা বলবো পুংকেশর। এখন দেখো একটা পুংকেশরের আবার দুইটা অংশ থাকে। এই যে এখানে আমরা একটা পুংকেশরের চিত্র আঁকিয়েছি। একটা পুংকেশরের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পুংদণ্ড থাকে, এই যে একদম স্ট্রেট একটা দেখতে পাচ্ছি আমরা স্টিকের মতো, আর আরেকটা হচ্ছে পরাগধানী। অর্থাৎ পুংদণ্ড ও পরাগধানী মিলে পুংকেশর গঠিত হয়। দেখো এই যে পুংকেশরটা, এই যে পরাগধানীটা, দেখো এই পরাগধানীটার যে দুইটা সাইডে দুইটা স্ফীত অংশ দেখতে পাচ্ছি আমরা, এইদিকে একটা এইদিকে একটা। অর্থাৎ একটা পরাগধানীতে বা একটা পুংকেশরের যদি আমরা চিন্তা করি, দুইটা স্ফীত অংশ থাকে এবং মাঝখানে একটা যোজক বা কানেক্টর থাকতেছে। এই কানেক্টরের এই অংশটা কিন্তু আমরা বলি বন্ধা অংশ বা বন্ধা কোষ। যেহেতু এই জায়গাটা প্রজননে তেমন ভূমিকা রাখে না এই যোজক অংশটি, এজন্য এই অংশটাকে বলা হয় বন্ধা অংশ। তো দেখো আমাদের যে পরাগধানীর ক্ষেত্রে যদি চিন্তা করি, যে এই যে এখানে দুইটা পরাগধানী থাকতেছে, এই দুইটা পরাগধানীতে আমাদের টোটাল 4টা পরাগরেণু থাকতে পারে। আমি একটু জাস্ট চিত্র আকারে আঁকানোর চেষ্টা করতেছি। এরকম যদি 4টি, মনে করে এখানে দেখো বোঝা যাচ্ছে 4টি, এই যে দুইটা পরাগধানী মিলে যদি এখানে এইটি 4টি পরাগরেণু আমরা পাই, যে প্রত্যেকটা খণ্ডে দেখতে পাচ্ছি 2টা করে, মোট যদি আমরা 4টি এরকম পাই পুংরেণুস্থলী, তাহলে এই 4টি পুংরেণুস্থলী থাকলে সেই ধরনের ফুলকে আমরা বলি ডাইথিকাস। ডাইথিকাস। এখন ডাইথিকাস কেন বলতেছি? দেখো এখানে কিন্তু পরাগধানী ছিল 2টা, আর এই 2টা পরাগধানী মানে ডাই মানে কি? ডাই মানে ডাবল বা 2, এজন্য আমরা এটাকে বলতেছি ডাইথিকাস। আর যেহেতু প্রত্যেকটা পরাগধানীর ক্ষেত্রে 2টি করে আমরা এখানে পুংরেণুস্থলী পাবো, তার মানে 2 দুগুণা
4টা পুংরেণু স্থলী থাকবে ডাইথিকাস ফুলগুলোতে, ডাইথিকাসে। এখন এই যে পরাগধানীটাকে আমরা যেহেতু 2টা পরাগধানী থাকতেছে তাই এটাকে বলতেছি ডাইথিকাস, আর যেহেতু এখানে পুংরেণু স্থলী থাকতেছে 4টা, এইজন্য একে আবার বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট। টেট্রাস্পোরাঞ্জিয়েট এগুলো কিন্তু আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটি আছে অন্য আরেকটি বইয়ে, বাট তোমরা একটু খাতায় লিখে নাও। টেট্রাস্পোরাঞ্জিয়েট বলতেছি, টেট্রা মানে 4, যেহেতু এখানে 4টা পুংরেণু স্থলী থাকতেছে এজন্য টেট্রাস্পোরাঞ্জিয়েট। এখন যদি চিন্তা করি যে কারোর একটা মাত্র পরাগধানী থাকতেছে এবং সেখানে আমাদের 2টা পুংরেণু স্থলী থাকতেছে, তাহলে সেইটাকে কি বলবো? সেই ধরনের পরাগধানীকে বলা হয় মোনোথিকাস। মোনো মানে কি? সিঙ্গেল। যেহেতু সিঙ্গেল পরাগধানী থাকতেছে এজন্য সেটাকে বলা হয় মোনোথিকাস। এবং এখানে যেহেতু 2টা পুংরেণু স্থলী থাকতেছে এই জন্য এটাকে বলা হয় বাইস্পোরাঞ্জিয়েট। বাইস্পোরাঞ্জিয়েট, বাই মানে কত? 2। দেখবা বাইসাইকেলে 2টি চাকা থাকে, এই জন্য তাকে বলা হয় বাইসাইকেল। তো ঠিক একইভাবে এই ধরনের পরাগধানীতে 2টি পুংরেণু স্থলী থাকে, এই জন্য একে আমরা বলি বাইস্পোরাঞ্জিয়েট। আমরা এটা একটু মুছে দিচ্ছি, আমার মনে হয় এগুলো লেখা হয়ে গেছে। এবার আসি পরাগধানী। পরাগধানীতে মূলত 4টি স্তর থাকে, 4টি স্তর থাকবে। আমরা চিত্রগুলো একটু আঁকার চেষ্টা করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে মোটামুটি এইটাকে আমরা যদি চিন্তা করি যে একটা পরাগধানী, এটা 4টে স্তর থাকে, একদম বাইরে যে স্তর থাকে সেটাকে আমরা বলতেছি এপিডার্মিস। একদম বাইরে দেখবা যে কোনো জিনিসের বাইরের স্তরকে আমরা এপি বলি। এপি মানে বাইরের অংশ। যেমন হৃৎপিণ্ডের বাইরের যে অংশটা সেটাকে আমরা বলি এপিকার্ডিয়াম। তো ঠিক একইভাবে আমাদের যেহেতু একদম বাইরের যে অংশ সেটাকে আমরা বলি এপিডার্মিস। দেন সেকেন্ড যে একটা লেয়ার থাকে সেটাকে আমরা বলতেছি এন্ডোথেসিয়াম।
অর্থাৎ এই যে সেকেন্ড যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি এন্ডোথেসিয়াম। মাঝখানে এই যে লেয়ারটা সেটাকে আমরা বলতেছি থার্ড লেয়ার বা মধ্যবর্তী স্তর, মধ্যবর্তী স্তর। এন্ড একদম ভিতরের যে লেয়ারটা দেখা যাচ্ছে, দেখো একদম এই যে ভিতরের যে লেয়ার, এই লেয়ারটাকে আমরা বলি ট্যাপেটাম। ট্যাপেটাম। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের যে একটা পরাগধানীর যে চারটি স্তর থাকে তার বাইরের একদম স্তর যেটা সেটাকে আমরা বলতেছি এপিডার্মিস, সেকেন্ড লেয়ারকে বলা হচ্ছে এন্ডোথেসিয়াম, থার্ড বা মাঝখানে যে লেয়ার সেটাকে বলতেছি মধ্যবর্তী স্তর, এবং একদম ভিতরে যে স্তর সেটাকে আমরা বলতেছি ট্যাপেটাম। এই ট্যাপেটামের একটা বিশেষ গুরুত্ব আছে। ট্যাপেটামটা কিন্তু উদ্ভিদের বীজের পুষ্টি উপাদানটা দেয়। যখন দেখা যায় যে উদ্ভিদকে আমরা বা বীজটাকে আমরা যখন মাটিতে বপন করি তখন কিন্তু ওই বীজের একটা পুষ্টি উপাদান প্রয়োজন হয়, তো সেই পুষ্টি উপাদানটা দেয় কিন্তু মূলত এই ট্যাপেটাম। তাহলে এটা আমরা একটু জেনে রাখবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সব থেকে ভিতরের স্তর হচ্ছে কি, সেটা হচ্ছে ট্যাপেটাম। দেখো এই ট্যাপেটামকে আবার দুইটা স্তরে ভাগ করা যায়, অর্থাৎ এখানে দুই ধরনের কোষ থাকে। ট্যাপেটামে আবার দুই ধরনের কোষ থাকে, একটাকে বলা হয় সিক্রেটারি সেল বা ক্ষরণকারী কোষ, আর আরেকটাকে বলা হয় হচ্ছে আমাদের পেরিক্লিনাল সেল বা অ্যামিবয়েড সেলও বলে থাকি আমরা, অ্যামিবয়েড সেল। তাহলে আমাদের দুই ধরনের সেল থাকে, একটাকে বলতেছি আমরা ক্ষরণকারী কোষ আর একটাকে বলতেছি অ্যামিবয়েড সেল। অ্যামিবয়েড সেলের আরেক নাম হচ্ছে পেরিপ্লাজমোডিয়াম কোষ। পেরিপ্লাজমোডিয়াম কোষ। পেরিপ্লাজমোডিয়াম কোষ। তাহলে মূলত আমরা এই জায়গাটা সম্পর্কে অর্থাৎ স্তরগুলো সম্পর্কে একটা ধারণা আসলো। এই যে পরাগধানীতে যে পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়া, পরাগধানী থেকে কিন্তু আমরা পরাগরেণু সৃষ্টি হয়, এই পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস। তোমাদের এইখানে একটা ট্রিক শিখাই দেই, যেখানেই মাইক্রো থাকবে তার মানে বুঝবা যে এটা আসলে পুরুষ রেণুকে বোঝানো হচ্ছে বা পুরুষ স্তরকে বোঝানো হচ্ছে। যেমন ধরো যে কোনো জায়গায় যদি মাইক্রো থাকে তার মানে আমরা বুঝবো এটা আমরা মূলত বোঝাচ্ছে পুরুষ অংশটাকে বা পুরুষ স্তরকে, জনন কোষে। আর যদি মেগা থাকে তাহলে আমরা বুঝবো সেটা মূলত বোঝাচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রী কোষের ক্ষেত্রে। যে কোষ থেকে পরাগরেণু সৃষ্টির সূচনা ঘটে, আমরা বললাম পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, আর যে কোষ থেকে আমাদের পরাগরেণু সৃষ্টির সূচনা ঘটে তাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। যেই কোষ থেকে পরাগরেণু সৃষ্টি সূচনা ঘটে সেই কোষটার নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা আবার পরবর্তীতে বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা আবার বিভাজিত হয়ে বাইরের দিকে গঠন করবে দেয়াল কোষ এবং ভিতরের দিকে স্পোরোজেনাস কোষ। তাহলে দেখো দেয়াল দেখেই বুঝতে পারছো দেয়াল কি বাইরে থাকে না ভিতরে? অবশ্যই দেয়াল থেকে বাইরের দিকে। সো বাইরের দিকে যে কোষটি সেটাকে আমরা বলতেছি দেয়াল কোষ, আর ভিতরের দিকে যে কোষটি থাকে সেটাকে আমরা বলতেছি স্পোরোজেনাস কোষ। তো আমাদের এই দেয়াল কোষ ও স্পোরোজেনাস কোষ যে দুইটি কোষে বিভক্ত হচ্ছে, এটি একটা বিশেষ প্রক্রিয়ায় বিভাজিত হয়। তো সেই বিভাজনকে আমরা বলি পেরিক্লিনাল বিভাজন। পেরিক্লিনাল বিভাজন। পেরিক্লিনাল বিভাজন। পেরিক্লিনাল বিভাজন।
পেরিক্লিনাল বিভাজন। এবার একটা শব্দ জানবা, সেটা হচ্ছে পলিনিয়াম। পলি মানে কি অনেকগুলো, তার মানে পরাগরেণু যখন একসাথে সংযুক্ত হয়ে লেগে থাকে, পরাগরেণু যখন একসাথে সংযুক্ত হয়ে লেগে থাকে বা সংযুক্ত হয়ে অবস্থান করে, সেই বিশেষ যে গঠন, সেই বিশেষ গঠনকে বলা হয় পলিনিয়াম। পরাগরেণু যখন একসাথে সংযুক্ত হয়ে অবস্থান করে, সেই বিশেষ অবস্থানটার নাম হচ্ছে পলিনিয়াম। এই শব্দটার সাথে আমাদের একটু পরিচিত থাকতে হবে, পলিনিয়াম। এই ক্ষরণকারী কোষটা আবার একটা বিশেষ কোষ ফ্যাট জাতীয় পদার্থ ক্ষরণ করে, সেটাকে আমরা বলি স্পোরোপোলেনিন সেল। স্পোরোপোলেনিন সেল, এটা একটা ফ্যাট জাতীয় পদার্থ, স্পোরোপোলেনিন সেল বা কোষ। পরাগরেণু আকৃতিগতভাবে গোলাকার হবে এবং এটার ব্যাস হচ্ছে 0.025 থেকে 0.25 মিলিমিটার। পরাগরেণুর ব্যাস 0.025 থেকে 0.25 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এবং পুরুষ গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু বা প্রধান কোষ। পুরুষ গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু, আর স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্বাভাবিকভাবে যে ডিম্বক বা ডিম্বাণু কি হবে, স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। দেখো আমাদের পুংজনন কোষের যে সৃষ্টি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমরা এখন একটু আলোচনা করব। আমরা এটা একটু মুছে দিচ্ছি চিত্র আঁকবো বলে। দেখো এই যে বাইরের দিকের যে অংশটি, সেটাকে আমরা বলতেছি এক্সাইম। বাইরের দিকের যে অংশ, এটাকে বলা হয় এক্সাইম, এবং এর ভিতরের দিকের যে অংশ, সেটাকে বলা হয় ইনটাইম। ইন মানে কি ভিতরে, আর এক্সা মানে বাইরে।
সো বাইরের দিকের অংশটাকে আমরা বলছি এক্সাইন, ভিতরের দিকের অংশটাকে বলা হচ্ছে ইনটাইন। এবং এইখানে দেখা একটা ছিদ্র আছে, এটাকে আমরা বলতেছি রেণুরন্ধ্র, রেণুরন্ধ্র। এবং এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ গোলাকার, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস। তো কিছুক্ষণ পরে এই যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। আমরা আবারও বলছি, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। আমরা সেকেন্ডের একটা চিত্র আঁকাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মনে করো এইটা সেই চিত্র। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই নিউক্লিয়াসটি তখন দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। একটা আকারে বড় হবে আর একটা ছোট নিউক্লিয়াস। দেখো এই দুইটার মধ্যে উপরের যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, উপরের নিউক্লিয়াসটা কিন্তু আকারে বড়। এই আকারে বড় যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। তাহলে দেখো প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে দুইটা অসম নিউক্লিয়াসে বিভাজিত হইল, একটা বড় আর একটা ছোট। এজন্য বলতেছি দুইটা অসম নিউক্লিয়াস। বড় যে নিউক্লিয়াস সেটাকে আমরা বলতেছি নালিকা নিউক্লিয়াস, আর অপেক্ষাকৃত যে ছোট নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। অর্থাৎ আমাদের যে প্রজননের কাজ, এটা কিন্তু এই অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসটি দ্বারাই সম্পন্ন হবে। দেখো কিছুক্ষণ পরে এখানে কিন্তু এক ধরনের আঠালো রস মিশ্রিত হবে, যার ফলে এই জায়গাটা কিন্তু ফেটে যাবে, অর্থাৎ এক্সাইনটা ফেটে যাবে। আমাদের যে বাইরের যে স্তর সেটা কিন্তু ফেটে যাবে এবং এই আঠালো রসটা মিশ্রিত হবে, যার ফলে আমাদের এই যে বাইরের যে স্তর ফেটে যাবে। এবং ফেটে যাওয়ার ফলে এইখানকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে একটা পরাগ নালী তৈরি হবে। এরকম ভাবে একটা পরাগ নালী তৈরি হবে। দেখো বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে পরাগ নালী তৈরি হবে। এবং যখন বৃদ্ধি পেয়ে পরাগ নালী তৈরি হবে, তখন এই নালিকা নিউক্লিয়াসটা কিন্তু মোটামুটি এই জায়গায় চলে আসবে, এখানে আর কিন্তু থাকবে না। তখন এই নালিকা নিউক্লিয়াসটা এই জায়গায় চলে আসবে এবং এই জনন নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে আমাদের এটা দুইটা পুরুষ গ্যামিটে পরিণত হবে। দেখো এখানে কিন্তু দুইটা পুরুষ গ্যামিটে পরিণত হয়েছে। এটা কোন নিউক্লিয়াস? এটা এই যে ছোট জনন নিউক্লিয়াসটা। আর অপেক্ষাকৃত যে বড় নিউক্লিয়াস ছিল নালিকা নিউক্লিয়াস, সেটা দেখো এই জায়গাটায় চলে আসছে, অর্থাৎ আমাদের যে পরাগ নালিকা দেখতে পাচ্ছি, এই পরাগ নালিকার ভিতরে অবস্থান নিয়ে নিচ্ছে। এবং কিছুক্ষণ পরে এই চিত্রটা আরো একটু পরিবর্তিত হবে। কেমন? আমি এইখান দিয়ে যদি আঁকার চেষ্টা করি তাইলে আঁকতে সুবিধা হবে। এই চিত্রটি কিছুক্ষণ পরে অনেকটা এরকম হয়ে যাবে, এই পরাগ নালিকাটি আরো বড় হয়ে যাবে এবং পুরুষ গ্যামিটটি মোটামুটি এই জায়গায় অবস্থান করবে, এখানে চলে আসবে, আর নালিকা নিউক্লিয়াস তার নিচে থাকবে। এরকম একটা কন্ডিশন তৈরি হবে এবং এখান থেকে এই জায়গাটা আরো বেশি একটা ফাঁকা জায়গা তৈরি হবে এবং চারিদিকে এরকম কিছু কিছু ফাঁকা জায়গা তৈরি হবে। এইভাবে কিন্তু আলটিমেটলি আমাদের যে পুরুষ জনন কোষ সৃষ্টি হবে। এবং এখানে বলে রাখি, এখানেও যে পুরুষ গ্যামিট তৈরি হয়েছে, এটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় হয়েছে। এবার আমরা বিভিন্ন ধরনের ডিম্বকের প্রকারভেদ এবং এদের উদাহরণগুলো সম্পর্কে একটু জানবো। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটি। এটা উদ্ভিদের প্রজননের উপরে ক্লাস হচ্ছে। চলো আমরা এখন একটু ওই অংশের দিকে যাবো, অর্থাৎ উদাহরণগুলোতে যাব।
আমরা এটা ইরেজ করে দিচ্ছি। দেখো আমাদের ডিম্বকটাকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে থাকি এদের প্রকৃতি অনুযায়ী। ডিম্বকের প্রকারভেদ। প্রথমে আমরা পাবো হচ্ছে ঊর্ধ্বমুখী। প্রথমে আমরা জানবো ঊর্ধ্বমুখী ডিম্বকটা আসলে কি। যে ডিম্বকের ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে বিদ্যমান থাকে, তিনটা জিনিস একই সরল রেখে থাকবে, সেটা হচ্ছে ডিম্বক নাভি, ডিম্বক নাভি, ডিম্বক মূল ও ডিম্বক রন্ধ্র একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায় অবস্থান করবে। যখন একই সরল রেখায় অবস্থান করে সেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী। এবং আরেকটা এখানে শর্ত, সেটা হচ্ছে এই ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে থাকবে। ডিম্বক রন্ধ্রটা কোন দিকে থাকবে? উপরের দিকে থাকে। যেহেতু ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে থাকে, এই জন্য একে আমরা বলি ঊর্ধ্বমুখী ডিম্বক। তাহলে সহজে বলতে গেলে ডিম্বক রন্ধ্রের অবস্থান অনুযায়ী আমরা নামকরণ করি। যখন ডিম্বক রন্ধ্র উপরের দিকে থাকছে তখন সেটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী। তাহলে দেখো ঊর্ধ্বমুখী উদাহরণের মধ্যে আমরা কি কি পাবো? ঊর্ধ্বমুখী উদাহরণ মনে রাখার জন্য আমরা মনে রাখবো পাগল। কি মনে রাখবো? পাগল। পাগল কেন? পাতে পান, পাতে পান, পাতে পানি মরিচ, পাতে পান, পাতে পানি মরিচ। পানি মরিচের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি বিষ কাটালি। আর গোলতে গোলমরিচ, গোলতে গোলমরিচ। তাহলে দেখো আমরা ঊর্ধ্বমুখীর উদাহরণটা মনে রাখবো কি বলে? পাগল। ঊর্ধ্বমুখী হচ্ছে পাগল। এই জন্য পাতে পান, পাতে পানি মরিচ, আর বলতে গোলমরিচ। এবার আসি আমরা অধোমুখী যে ডিম্বক সেটি সম্পর্কে জানবো। অধোমুখী ডিম্বক সম্পর্কে জানবো। অধোমুখী ডিম্বক, দেখো অধোমুখী ডিম্বকটা কি? যে ডিম্বকের যে ডিম্বক মূলটা দেখতে পাচ্ছি, ডিম্বক মূলটা থাকবে উপরের দিকে। আর আমরা কি দিয়ে নামকরণ করি? অবশ্যই ডিম্বক রন্ধ্র দিয়ে। যেহেতু অধ মানে কি নিচের দিকে, তার মানে ডিম্বক রন্ধ্র থাকবে কোন দিকে? নিচের দিকে। ডিম্বক রন্ধ্র থাকবে নিচের দিকে, আর ডিম্বক মূলটা স্বাভাবিকভাবে তখন উপরের দিকে চলে যাবে। আর যে ডিম্বক নাভিটা দেখতে পাচ্ছ, এই ডিম্বক নাভিটা থাকবে ডিম্বক রন্ধ্রের পাশে। তখন সেটাকে আমরা বলবো অধোমুখী ডিম্বক। অধোমুখী ডিম্বক। অধোমুখী ডিম্বকের উদাহরণ মনে রাখার সিস্টেম কি? অধোমুখী বা নিচের দিকে এরা মূলত ডাল জাতীয় উদ্ভিদ। যত ডাল জাতীয় উদ্ভিদ আছে তারা সবাই হচ্ছে অধোমুখী। এখন ডাল জাতীয় উদ্ভিদ কারা? দেখো ডাল জাতীয় উদ্ভিদ হচ্ছে আমাদের কি, আমরা জানি মটর আছে, মটরশুঁটি, শিম আছে, রেড়ি আছে, অর্থাৎ আইরি যেটাকে বলি আমরা, ছোলা আছে। তার মানে সকল ডাল জাতীয় যে উদ্ভিদ অর্থাৎ মটর, শিম, রেড়ি, ছোলা তারা অধোমুখী। সহজে মনে রাখবা ডাল জাতীয় উদ্ভিদরাই হচ্ছে অধোমুখী ডিম্বকের উদাহরণ। আর ডাল জাতীয় উদ্ভিদ কি? এটা নিশ্চয়ই জানো, ছোলা একটা ডাল, শিমও ডাল জাতীয়, মটরও ডাল, রেডিও ডাল জাতীয় বা আইরি। তাহলে এটা মনে রাখলে কিন্তু আমাদের অধোমুখী উদাহরণ মনে রাখা খুব সহজ হয়ে যাবে। দেখো এবার আমরা জানবো বক্রমুখীর উদাহরণ। বক্রমুখী অর্থাৎ ডিম্বক রন্ধ্রটা একটু বাঁকানো থাকবে, এই জন্য সেটাকে আমরা বলি বক্রমুখী ডিম্বক। ডিম্বক রন্ধ্র যেখানে একটু বাঁকানো থাকে সেটাকে আমরা বলি বক্রমুখীর উদাহরণ। বক্রমুখীর উদাহরণটা মনে রাখার সিস্টেম কি ডিম্বকের? বক্রমুখী ডিম্বক মনে রাখার সিস্টেম আমরা মনে রাখবো কাশ, কাশ বন, কাশ বন। বনতে বক্রমুখী, অর্থাৎ বক্রমুখীর উদাহরণ হচ্ছে কাশবন। কাতে কি? কাতে কালকাসুন্দা, কাতে কালকাসুন্দা, কাতে
কাল কাসুন্দা, আর শতে সরিষা, সরিষা। তাহলে আমরা কাশবন মনে রাখবো, বনতে বক্রমুখী, আর বক্রমুখীর উদাহরণ কি? কাশ। কাতে কালকাসুন্দা আর শতে সরিষা, এটা হচ্ছে বক্রমুখীর উদাহরণ। এবার আমরা জানবো পার্শ্বমুখীর উদাহরণ। ডিম্বকের আরেকটা প্রকারভেদ হচ্ছে পার্শ্বমুখী। পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণের মধ্যে রয়েছে ক্ষুদিপানা, ক্ষুদিপানা, পপি। পপি মানে আফিম, যে আফিম মাদক আছে সেটাই পপি গাছ থেকে তৈরি হয়। ক্ষুদিপানা, পপি বা আফিম। আরেকটা আছে চাইনা পিঙ্ক, ছোট কুট। চাইনা পিঙ্ক, ছোট কুট। এই উদাহরণ দুটি তোমাদের এই বইয়ে নাই, অন্য আরেকটি বোর্ডের বইয়ে আছে। দেখো তোমরা যেহেতু এটা আমাদের যে জিনিসটা অতিরিক্ত লাগবে এখান থেকে জেনে যাচ্ছ, যার ফলে কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা। অর্থাৎ যেটা তোমাদের দরকার সেটা কিন্তু আমরা একই সাথে দিয়ে দিচ্ছি। এবং এখন থেকে যারা প্রিপারেশন নেয় প্রি মেডিকেল কোর্স হিসাবে বা একটু আগে থেকে, তাদের জন্য কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া অনেক সোজা। কারণ তুমি এখন থেকেই বুঝতে পারছো যে কিভাবে পড়তে হবে। দেখো এরপরে আছে আরেকটি প্রকারভেদ আছে, যেটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে নাই, বলয়াকার ডিম্বক। বলয়াকার ডিম্বক। তো বলয়াকার ডিম্বকের উদাহরণের মধ্যে খুব কমন একটা নাম আছে, সেটা হচ্ছে ফণী মনসা। ফণী মনসা। বলয়াকার ডিম্বকের উদাহরণের মধ্যে রয়েছে ফণী মনসা। দেখো তাহলে আমরা কিন্তু এই ডিম্বকের প্রকারভেদের উদাহরণগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই উদাহরণগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্টই হচ্ছে কিন্তু এই উদাহরণগুলো। সামনে লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। দেখো এবার আমরা কিছু ফল, অপ্রকৃত ফল এবং বীজ সম্পর্কে জানবো। দেখো বিভিন্ন ফল বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়। যে কোনটা ফল দেখা যায় যে আমাদের একদম গর্ভাশয় থেকে তৈরি হয় আমরা জানি। তো গর্ভাশয় থেকে যে ফলগুলো তৈরি হয় সেগুলোকে আমরা ডিরেক্ট বলি প্রকৃত ফল। কিন্তু গর্ভাশয় ছাড়াও বেশ কিছু অংশ থেকে কিছু ফল তৈরি হয়। তো সেই ধরনের কিছু অপ্রকৃত ফলের নাম জানো। তো আমরা এখানে অপ্রকৃত ফলের কিছু উদাহরণ দিচ্ছি। প্রকৃত ফল কারা? আমাদের আশপাশে যে ফলগুলো দেখতে পারো তারা সবাই প্রকৃত ফল। আর এই অপ্রকৃত ফলগুলো আমরা জাস্ট একটু জানবো, কারণ অপ্রকৃত গুলো যদি জানি বাদ বাকি যা থাকবে তারা সবাই হবে প্রকৃত ফল। তো অপ্রকৃত ফলের মধ্যে রয়েছে আমাদের আনারস, এটা একটা অপ্রকৃত ফল। কাঁঠাল অপ্রকৃত ফল। চালতা এটাও একটা অপ্রকৃত ফল। আপেল, নাশপাতি, ডুমুর, এরা হচ্ছে অপ্রকৃত ফল। কারণ আমরা বলি ডুমুরের ফুল, আসলে কি ডুমুর গাছে ফুল হয়? ডুমুর গাছে তো আসলে ওইভাবে আমরা ফুল দেখতেই পাই না, এই জন্য আমরা বলি ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু। কুমড়া, শসা, মরিচ ও বেগুন, এগুলোই হচ্ছে আমাদের অপ্রকৃত ফল। এখন মনে হইতে পারে ভাইয়া কুমড়া, মরিচ, বেগুন এগুলা তো সবজি, ফল লিখতেছেন কেন? দেখো আমাদের বায়োলজির ভাষায় বা বোটানি উদ্ভিদবিদ্যার ভাষায় প্রত্যেকটা উদ্ভিদেরই যে আমাদের যে জিনিসটা পাই সেটা হচ্ছে ফল। এখন সেটা আমরা নর্মালি সবজি বলি কোনো কিছুর ক্ষেত্রে, কোনোগুলোকে আমরা ফল বলি, বাট বায়োলজিক্যাল ভাষায় তারা সবাই কিন্তু এক ধরনের ফল। তো এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ফলের উদাহরণ। আনারস, কাঁঠাল, চালতা, আপেল, নাশপাতি, ডুমুর,
কুমড়া, শসা, মরিচ, বেগুন। এখন এগুলো আলাদা করে লেখার কিছু কারণ আছে, কারণ আমি ওই যে বলছি যে গর্ভাশয় থেকে ফল উৎপাদিত হয়, তো এরা কোন জায়গা থেকে আসলে উৎপাদিত হয় সেগুলো, যেমন দেখো আনারস বা কাঁঠাল, এরা পুষ্পমঞ্জরি থেকে এদের সৃষ্টি হয়। এই ফলগুলো পুষ্পমঞ্জরি থেকে, আনারস কাঁঠাল সৃষ্টি হয় পুষ্পমঞ্জরি থেকে, চালতা সৃষ্টি হয় বৃতি থেকে, আপেল নাশপাতি ডুমুর সৃষ্টি হয় পুষ্পাধার থেকে, পুষ্পাধার থেকে, কুমড়া শসা তৈরি হয় পুষ্পাক্ষের অক্ষি বিশেষ থেকে। এগুলো লিখে নাও, কারণ আবুল হাসান স্যারের বই কিন্তু এগুলো নেই। মরিচ, বেগুন এগুলো উৎপাদিত হয় বা এই ফলগুলো তৈরি হয় স্থায়ী বৃতি থেকে, স্থায়ী বৃতি থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আনারস কাঁঠাল এগুলো তৈরি হচ্ছে কোত্থেকে? পুষ্পমঞ্জরি থেকে এই ফলগুলো উৎপাদিত হচ্ছে। বৃতি থেকে হচ্ছে চালতা, পুষ্পাধার থেকে আপেল নাশপাতি ডুমুর, এবং পুষ্পাক্ষের অক্ষি বিশেষ থেকে আসছে কুমড়া শসা, আর স্থায়ী বৃতি থেকে হচ্ছে মরিচ, বেগুন। এগুলো একটু লিখে নাও, তারপর আমি মুছে দিব। এবং এগুলো সবাই কিন্তু অপ্রকৃত ফল। প্রকৃত ফল কারা? এর বাইরে যারা আছে তারা সবাই হচ্ছে প্রকৃত ফল। এবার আসি বীজের প্রকারভেদ। লেখা হয়েছে কিনা আমি জানি না, লিখে ফেলো। বীজের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ভাগ করা হয়। যেমন আমরা সবাই জানি কমন যেটা আছে, একটাকে বলি আমরা একবীজপত্রী উদ্ভিদ, আর একটাকে বলি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ, রাইট? তো একবীজপত্রী উদ্ভিদ কারা? যদি এগুলো জানো, বাট তারপরও আমরা যেগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে একটু লিখে দিই। একবীজপত্রীর মধ্যে রয়েছে ধান, নারিকেল, ভুট্টাও একবীজপত্রীর মধ্যে পড়ে, গম এগুলো একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী কারা? দ্বিবীজপত্রী আমাদের আশপাশে যা দুইটা বীজপত্র থাকে কমনের মধ্যে, যেমন ধরো মটরশুঁটি একটা হইতে পারে, আম হতে পারে, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কিছু উদাহরণ জানলাম, স্পেশালি এখান থেকে আসে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ ধান, নারিকেল, ভুট্টা এবং গম। এবার দেখো, এরপরে জানবো আমরা শস্যের উপস্থিতিতে আমরা বীজকে আবার ভাগ করতে পারি। নিচের গুলো সম্ভবত লেখা হয়ে গেছে আশা করি। যদি তারপরেও না লিখতে পারো, পরবর্তীতে এই ভিডিওটা তো সেভ থাকবে, পজ করে এখান থেকে লিখে নিই। শস্যের উপস্থিতিতে আমরা আবার বীজকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে শস্যল আর একটা হচ্ছে অশস্যল। শস্যল আর অশস্যল। দেখো শস্যল কারা? শস্যল হচ্ছে ধান, রেড়ি, এটা হচ্ছে শস্যল বীজের উদাহরণ হচ্ছে ধান, রেড়ি। আর অশস্যল বীজের উদাহরণ হচ্ছে ছোলা, কচু, এটা হচ্ছে অশস্যল বীজের উদাহরণ। তাহলে শস্যলের উদাহরণের মধ্যে আমরা পাচ্ছি ধান, রেড়ি। অশস্যল বীজের মধ্যে আছে ছোলা, কচু। এবার আমরা জানবো নিষেক থেকে নিষেকের পর কোনটা কিসে পরিণত হয়। নিষেকের পর কোনটা কিসে পরিণত হয়? প্রথমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো জানবো, তারপরে বাকিগুলো জানবো। নিষেকের পর মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি প্রথমে লিখছি। ডিম্বাণু নিষেকের পর ভ্রূণে পরিণত হয়। ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয়। গর্ভাশয় নিষেকের পর ফলে পরিণত হয়। দেখো আমি তিনটা মোস্ট ইম্পর্টেন্ট লিখেছি প্রথমেই। ডিম্বক পরিণত হচ্ছে বীজে নিষেকের পরে, ডিম্বাণু নিষেকের পরে পরিণত হচ্ছে ভ্রূণে নিষেকের পর, এটা হচ্ছে নিষেকের পর। আর এগুলো হচ্ছে নিষেকের আগে।
গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে। দেখো এবার আমরা বাকি যে জিনিসগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট সেগুলো একটু জানবো। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডিম্বক রন্ধ্র। দেখো ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। তাহলে ডিম্বক রন্ধ্র কিসে পরিণত হবে? বীজ রন্ধ্রে পরিণত হবে। ডিম্বক যেহেতু বীজে পরিণত হয় তাহলে ডিম্বক রন্ধ্র পরিণত হবে বীজ রন্ধ্রে। ডিম্বক রন্ধ্রের আরেক নাম হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল। ডিম্বক নাভি। দেখো আমি আবারও বলছি, ডিম্বক যেহেতু বীজে তাহলে ডিম্বক নাভি কিসে পরিণত হবে? বীজ নাভিতে পরিণত হবে। বীজ নাভিতে পরিণত হবে। ডিম্বক নাভি আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হাইলাম। এটাকে কি বলি? হাইলাম বলি। ডিম্বক নাভিকে বলা হয় হাইলাম। ডিম্বক নাড়ি। এটা পরিণত হবে বীজ বৃন্তে। বীজ বৃন্তে পরিণত হবে ডিম্বক নাড়ি। ডিম্বক নাড়িকে আমরা আরেকটা ইংরেজিতে বলি ফিউনিকুলাস। ফিউনিকুলাস যেটি ইংরেজিতেও দিতে পারে, অর্থাৎ ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি নিষেকের পরে কিসে পরিণত হয়? বীজ বৃন্তে পরিণত হয়। এবার আমরা জানবো ডিম্বক বহিতক। ডিম্বক মানে বীজ, তার মানে বহিতক মানে বীজ বহিতকে পরিণত হবে। বীজ বহিতক ইংরেজিতে বলা হয় টেস্টা। টেস্টাতে পরিণত হয়। কিসে? টেস্টাতে পরিণত হচ্ছে। তাহলে ডিম্বক বহিতক বা বীজ বহিতক নিষেকের পরে পরিণত হবে কিসে? টেস্টাতে। টেস্টা। এটা ইংরেজিতে বলা হয় ডিম্বক বহিতককে এক্সাইম। এক্সাইম। ইনটাইম পরিণত হবে। ইনটাইন অর্থাৎ ভিতরের যে অংশটা সেটা পরিণত হবে কিসে? সেটা নিষেকের পর পরিণত হবে টেগমেনে। টেগমেনে। ইনটাইন মানে কি? ডিম্বক অন্ততক। ইনটাইন মানে হচ্ছে ডিম্বক অন্ততক। অন্ততক। এবং এটাকে আমরা বলতে পারি কি? টেগমেনকে বীজ অন্ততকে পরিণত হবে বা বীজ বীজ অন্ততকে পরিণত হবে। বীজ অন্ততকে পরিণত হবে। এগুলো মুছে দিচ্ছি। শস্য নিউক্লিয়াস পরিণত হবে শস্যে। শস্য যে নিউক্লিয়াস নিষেকের পর সেটা পরিণত হবে শস্যে। শস্যে পরিণত হবে। শস্যকে আমরা ইংরেজিতে বলি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম। গর্ভাশয় প্রাচীর, ফলত্বক। এগুলো কম ইম্পর্টেন্ট, কিন্তু আবারও বলছি ফলত্বকে পরিণত হবে। আর কিছু থাকবে যেগুলো নষ্ট হয়ে যাবে। এখন কোনগুলো নষ্ট হয়ে যাবে? নিউসেলাস। প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষের আরেক নাম হচ্ছে অ্যান্টিপোডাল সেল। এগুলো নষ্ট হয়ে যাবে। সাহায্যকারী কোষ। এটাকে বলে সিনার্জিট। এগুলা কি? এগুলো নষ্ট হয়ে যাবে।
ক্যালাজা বা ডিম্বক মূল, ডিম্বক মূল বা ক্যালাজা, এগুলো কি হবে? এগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ নিষেকের পর এগুলো আর অস্তিত্ব থাকবে না। তবে এর মধ্যে নিউসেলাস মাঝে মধ্যে নিষেকের পর নষ্ট না হয়ে পেরিস্পার্মে পরিণত হয়, পেরিস্পার্মে পরিণত হয় মাঝে মধ্যে। সাধারণত নষ্ট হয়ে যায়, তবে মাঝে মধ্যে সেটা নষ্ট না হয়ে পেরিস্পার্মে পরিণত হয় নিউসেলাসটা। তো এই মূলত আমাদের এখান থেকে আমরা এগুলোই জানবো। তো আজকের ক্লাস মোটামুটি আমরা এই পর্যন্তই করব। সেকেন্ড আরেকটা ক্লাস আমরা নিব এই উদ্ভিদের প্রজননের উপরে নেক্সট ক্লাসের দিন। তো তোমরা মূলত যে অংশটুকু আমি দিয়েছি এগুলোই পড়ে রাখবা, অর্থাৎ আমাদের নিষেকের পর এগুলো কিসে পরিণত হচ্ছে, দেন বিভিন্ন ধরনের ডিম্বকের প্রকারভেদ, বিভিন্ন ধরনের অপ্রকৃত ফল কোত্থেকে উৎপাদিত হচ্ছে, একবীজপত্রী দ্বিবীজপত্রীর উদাহরণ, এবং প্রথমে আমরা বেশ কয়েকটা কথা বলেছি সেগুলো, এবং বাকি নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ নিয়েও আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা বই থেকে কোন অংশ পর্যন্ত পড়বো? তোমরা বই থেকে মোটামুটি বইয়ের প্রথম কত বলা যায়, প্রথম 10 পেজ করে রাখবা। এমনিতে বইয়ের 10 পেজ করে রাখবা, আর এই যে ক্লাসে যতটুকু আমি নিলাম এই অংশটুকু তোমরা সুন্দর মতো দেখে রাখবা। আশা করি ক্লাসের প্রতিটা অংশ তোমরা নোটস করেছো, আর না করলে পরবর্তীতে করে নিবা, যেহেতু এটা সেভ থাকবে, তোমরা চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবা। তো আমাদের মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই, আমরা ক্লাস বাড়াবো না আজকে। তো আমরা শেষে একটা কুইজ দিব, অর্থাৎ আমাদের গত ক্লাসের যে অনুজীব পড়িয়েছিলাম সেখান থেকে আমরা একটা কুইজ দিব। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কোন অঞ্চলে বেশি দেখা যায়? অর্থাৎ আমাদের যে ম্যালেরিয়ার বিভিন্ন ধরনের প্রজাতি আছে এর মধ্যে একটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কোন অঞ্চলে বেশি দেখা যায়? অপশন এ সমতল ভূমিতে, অপশন বি পাহাড়ি এলাকায়, অপশন সি সমুদ্র এলাকায়, অপশন ডি মরুভূমিতে। এই যে আমাদের ম্যালেরিয়া হচ্ছে, এই ম্যালেরিয়ার মধ্যে যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা যে ম্যালেরিয়া হয় সেই ম্যালেরিয়াটি কোন অঞ্চলে দেখা যায়? আর আরেকটি প্রশ্ন, এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়েই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তিকাল কতদিন? সুপ্তিকাল কতদিন? অপশন এ 8 থেকে 15 দিন, অপশন বি 12 থেকে 20 দিন, অপশন সি 11 থেকে 40 দিন, অপশন ডি না। কোনটি হবে? এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো। তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য মনোযোগ সহকারে। এই আজকে ইয়াকে দেখতেছি না, স্বর্ণাকে দেখতেছি না।